পেটস লাইফ নিয়ে একটি ধারাবাহিক চিত্র সম্প্রচার কক্স টিভির প্রতিবেদনে। পেটস লাইফ একটি কাল্পনিক, মনোরঞ্জক ও ঘটে যাওয়া এক অনন্য জীবনের অধ্যায়। সমগ্র বিশ্বের এই প্রান্তে ওই প্রান্তে আমাদের সমাজের মাঝে নানাভাবে মেটস লাইফ চিত্রটি প্রতিফলিত হয়। কিছু কিছু স্বর্ণালী জীবন লোকচক্ষুর আড়ালে অগোচরে ঝরে যায়, অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় উৎকর্ষ জীবনের হাজারো স্বপ্ন। আমাদের মানব সমাজে অনেকেই মেটস লাইফ কাতারে চলে যায়। সবাই সফলতার গল্প শুনি, কিন্তু একটা জীবন অকালে ঝরে যায় সে গল্প আমরা কেউই শুনি না। এই জীবনগুলো ঝরে যাওয়া পাতার মতো অনেকের চোখে একদমই পড়ে না। এমনই মেটস লাইফ নিয়ে হাজির হলেন সরলতার প্রতিমার মতো পবিত্র হৃদয়ের অধিকারী প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ছেলে প্রিন্স আয়ান। একটি অনুশোচনা, জীবনটা হচ্ছে চলমান, সুখ দুঃখ নিয়েই এই বৈচিত্র্যময় জীবন। কষ্টের মধ্যে যারা বেড়ে ওঠে তারা জানে কষ্টের মাধ্যমে অর্জিত সফলতা কত গভীর। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র প্রিন্স আয়ান। শৈশব থেকে কষ্ট সাধ্যের মধ্য দিয়ে বেড়ে ওঠে। তার সামর্থ্য নেই বলে সে পিছিয়ে পড়েনি। অক্লান্ত পরিশ্রমে সে নিজেকে একটু একটু করে তৈরি করেছে। সে বুঝতে শিখেছে পৃথিবীর কেউই জন্ম থেকে সম্পদের মালিক হয় না, নিজেকে নিজের সম্পদে রূপান্তরিত করতে হয়। এক সময় পরিস্থিতির কারণে তার পরিবারে দুর্ভিক্ষ নেমে আসে। এমনকি দুই বেলা খাবারও মেলে না। কখনো কুলি, কখনো ওয়েটার, আবার কখনো রাখালের কাজ করে জীবিকা নির্বাহ করত। এই ছোট্ট বয়সে তার কাঁধে অনেক দায়িত্বের বোঝা। কোনো উপায় না পেয়ে সে মাঠে নেমে যায় শিশু শ্রমিক হয়ে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে। বহুমাত্রিক কাজ করে নিজেকে সজ্জিত করে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। প্রিন্স আয়ান সবসময় ভাবত কিভাবে মানুষের মতো মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তার স্বপ্নগুলো তার আত্মার সাথে স্মৃতি শক্তিতে মিশে যায়। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে তার স্বপ্ন। যে মানুষটা জীবনে যত বেশি বাধার সম্মুখীন, সে মানুষটা তত বেশি শক্তিশালী হয়। প্রিন্স আয়ান সব সময় নিজেকে প্রতিষ্ঠিত করতে মগ্ন থাকত। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া সে অন্য কিছুতে প্রাধান্য দিত না। পড়াশোনার প্রতি তার আকুল মনোবল ছিল থাকার কারণে তার পড়াশোনা থেমে থাকেনি। অনেক সময় পায়ে হেঁটে ক্লাস আদায় করত। অনেক কষ্ট সাধ্যে মাধ্যমিক লাইফ পার করে কলেজ লাইফে গমন করে। এমনকি পায়ের এক জোড়া ছেঁড়া জুতা জোড়া থালি দিয়ে দীর্ঘদিন কাটিয়ে দিত। কলেজ লাইফে ধনী পরিবারের নতুন নতুন পোশাক পরিহিত বন্ধু বান্ধবদের মাঝে নিজের পুরাতন পোশাক বেমানান পরিস্থিতি নগণ্য হলেও সে নিজেকে ছোট মনে করত না। এভাবে কষ্টের সিঁড়ি দিয়ে পার হতে হতে একদিন সুখের ছায়া মেলে। জীবনটাকে যে সময় চাবুক মারতে হয় সেই সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা সেই সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না। প্রিন্স আয়ান সদ্য ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট লাভ করে তিনি ঢাকা ছেড়ে
প্রাণের শহরে আসে চাকরি না খুঁজে ব্যবসাতে যোগ দেয়। তিনি বড় হয়ে অসহায় মানুষের পাশে থাকবে এই আকাঙ্ক্ষা বুকে বেঁধেছিল। পরিশ্রম তার জীবনের খেলাধুলার মতো। ব্যবসার পাশাপাশি ইনস্টিটিউটে শিক্ষকতা এবং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালনে কর্মরত ছিলেন। মজার বিষয় হলো এই যে কিছুদিন যেতে না যেতেই পারিবারিক সূত্রে ১৯ বছরের হারিয়ে যাওয়া স্বজনদের কাকতালীয়ভাবে সন্তান মেলে। ততদিনে তিনি প্রচুর সুনাম অর্জন করেছিল। তার মাঝে অসাম্প্রদায়িকতা চিন্তা চেতনা ছিল। সে জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সম্মান এবং অর্থ মর্যাদা দিয়ে বজায় রাখত। সে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করত, মানুষের সমালোচনায় কর্ণপাত করত না। কেউ যখন উন্নতির শিখরে উঠতে চায় তখন তার সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কাছে লোকে কিছু বলে, সে তার স্বর্ণালী দিনগুলোতে আদিবাসীদের বিপদ আপদে পাশে থাকত। সেও আদিবাসীদের ভালোবাসা পেয়েছিল, তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতায় আগলে রাখত। এদিকে ১৯ বছর পর তার ফুফিকে পেয়ে সে তার একটি পরিবার ফিরে পায়। ফুফির স্বামী নেই। নানা দুর্ভোগে অভাব অনশনে তার ফুফির পরিবারের দিন যায়। অনুসন্ধান সূত্রে জানা গেছে ফুফির স্বামী ঘুমের ফলে এই পৃথিবী থেকে না ফেরার পথে চলে গেছে। পরিশেষে মায়ের সিদ্ধান্তে ফুফির পরিবারের দেখাশোনার দায়িত্ব নেই।
ওষুধ, টাকা, সম্পদ, খাবার এগুলো মানুষের বেঁচে থাকতে প্রয়োজন। তবে প্রেম ভালোবাসা মানুষকে ব্যথর থেকে বাঁচিয়ে রাখে। প্রিন্স আয়ান একটি ফুটন্ত ফুল। চুপি চুপি মৌমাছি এসে প্রেমের ছিটি দিয়েছিল তার মনের খামে। যার জীবনে কষ্টে ভরা, তার জীবনে বসন্তের কোকিলের ডাক শোনা নিশ্চয় মিছামিছি। সে তো প্রেমের সংজ্ঞাটাই বুঝতো না। অবশ্যই প্রেমের সংজ্ঞা বোঝার সে সুখ তার জীবনের দরজায় কড়া নাড়ে নাই। একটা মেয়েকে সে বড্ড ভালোবাসতো। সুনাম সুসময় নামটি রাখা ছিল আয়ান। দুজনের মধ্যে মোহমায়া নেমে আসে। তাদের বন্ধনে স্নিগ্ধ এত যে গভীর ছিল, প্রকৃতিরাও তার হার মানবে। ছেলেটি খুব যত্ন ও দায়িত্ববান ছিল। চোখের নারীকে বলতো, অকারণে তুমি আমাকে ভুল বুঝো না। আমি শিখতে চাই, দেন আমি বাঁচতে চাই। আর তুমি যা বলবে আমি তা পালন করব। সবটুকু দিয়ে তাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছে। যে থেকে যায় সে থেকে যাওয়ার জন্য কোনো কারণ খুঁজে না। যে চলে যায় সে চলে যাওয়ার জন্য হাজারটা দোষ খুঁজে। যে তোমার নয় সে তো চলে যাবেই। জীবনটা রেল স্টেশনের মতো। কত মানুষ আসবে, পরিচিত হবে, হুট করে বিনা শর্তে চলে যাবে। এত কিছুর বিনিময়ে সে শখের নারীকে আটকাতে পারেনি। বিনা কারণে কিছু বিষয় নিয়ে ছেলেটিকে হেনস্থ করা হতো। অবশেষে সেই শখের নারী বিচ্ছেদ ঘোষণা দিয়ে দেয়। শখের নারী তুমি দুঃখ বুঝো না। ছেলেটি অস্তিত্ব হারায়, সন্তানের বেহাল অবস্থায় পরিবার বিপাকে পড়ে যায়। ষষ্ঠার নিখুঁত করে অদৃষ্টে এটাই লিখে দিয়েছিল। অবশেষে দুষের কালো রঙের ছায়া নেমে আসে। সময় অসময় মদ পান করে আত্মহারা হয়ে ছেলেটি মানসিকতায় পেটস লাইফে চলে যায়।
মানুষের মতো চলাফেরা করে না। তারা নিয়ম রীতিমতো চলতে পারে না। বিজ্ঞানসম্মতে বলা আছে যে তারা তাদের স্মৃতিচারণ প্রয়োজন মনে করে না। তারা তাদের ভারসাম্যের উপর নির্ভর করে চলে। দেখতে উচিত হলেও নিজেকে সাজিয়ে রাখে। অতঃপর এরাও মানুষ বলে বিবেচিত, কেননা তারাও কোনো না কোনো মা বাবার আদরের সন্তান। মেটস লাইফের জীবনযাপন কখনো রাস্তায়, আবার কখনো ডাস্টবিন কিংবা ফুটপাতে, আবার রাতের আঁধারে খোলা আকাশে জলমলে কিংবা বৃষ্টিতে ভিজে হেলে দুলে। সবসময় অবহেলায় ও যত্নে পড়ে থাকে। তারা অসুস্থ, তা খারাপ সময় অনুভব করতে পারলেও কেবল তারা নিজেকে উপলব্ধি করতে পারে না। তারা ফুটপাতে কিংবা ডাস্টবিনে জৈব পচা বাসি ফলমূল ইত্যাদি খাবার খেয়ে ক্ষুধা মুক্ত করে বাঁচার ভূমিকা রাখে। অনেক সময় তারা খাবার খুঁজতে গিয়ে কাঁচ ভাঙা, প্লেট ধারালো, কুশা ইত্যাদি মুখোমুখি হয়ে বিপাকে পড়ে। বিভিন্ন সংক্রামক ক্ষতিকর ভাইরাসের মুখোমুখি হতে হয় এবং তাদের মাধ্যমে রোগ জীবাণু ছড়ার প্রক্রিয়া থাকে। পরিশেষে রোগে আক্রান্ত হয়ে কিংবা ক্ষুধা নিবারণের জন্য কিছু না কিছু রাসায়নিক পদার্থ খাওয়ার ফলে অথবা অ্যাক্সিডেন্টে এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যায়। বাসস্থানের কোনো সীমারেখা নেই বললেই চলে, কিন্তু তাদের স্মৃতি শক্তি নেই বলে তারা আমাদের মাঝে নেই। মেটস লাইফ নিয়ে ভাবতে গেলে এটা খুব অবাক বিষয়, কেননা এক সময় তারা আমাদের মতো বিবেক সম্পূর্ণ মানুষ ছিল। এই প্রশ্নটা রয়ে গেলাম বিশ্ব দরবারে।